নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল অস্মিকে খাইয়ে দিয়েছি, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরদোরে কিছু কাজ করে অস্মিকে জলখাবার খাইয়ে জলখাবার বানিয়ে মোটামুটি সকালের কাজকর্ম একদম সেরে ফেলেছি। আর সকালে ঘুম থেকে উঠেই যে কাজটা আমি করে রেখেছিলাম সেটা হচ্ছে তোমাদের মানে অস্মির তো সেরকম জামা কাপড় কিছু থাকে না, মানে এখন তো যেহেতু তোমাদেরকে তো বলেইছি যে আমার মেয়েটা এখন ধীরে ধীরে বড় হচ্ছে, সব কিছু বলতে শিখছে, সেরকম কোনো কিছু থাকেই না জামা কাপড় রাতের। শুধুমাত্র আমি যেগুলো একটু চেঞ্জ করি, কারণ ওর তো ঠান্ডা গরম কিন্তু কোনো কিছু ব্যাপার নেই যে গরম করছে ফ্যানের তলায় বসি, এরকম কোনো কিছু ব্যাপার নেই। ঠান্ডা হোক গরম হোক যা খুশি হয়ে যাক ও সেই খেলে যায়, মানে ঘেমে কালঘাম ছুটে যায় আর ঘামে পুরো স্নান করে ফেলে, তবুও সেই ছুটেই যাচ্ছে খেলেই যাচ্ছে। তো মাঝে মাঝে আমি ড্রেস চেঞ্জ করে দিই, যেহেতু ঘামে ভিজে যায় তো ওর থেকে আরও বেশি শরীর খারাপ হয়ে যাবে, তো বারবার আমি ড্রেস চেঞ্জ করতেই থাকি। তো সেখানে মাত্র 2 কি 3টে জামা কাপড় হয়েছিল আজকে, আর 1 কি 2টো প্যান্ট হয়েছিল, বাদ বাকি সব তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়। গতকাল তোমাদের দাদাভাই কলকাতা গেছে, তো যেদিন আর কি কলকাতা যায় তো সেই দিন আমি ওর জামা কাপড় ওয়াশ করি না। আগে ওয়াশ করতাম, মানে ও চলে যাওয়ার পরেই আর কি ওয়াশ করে দিতাম, কিন্তু আমারই কেউ একজন বলেছিল আমাকে, মানে বড় একজন কেউ, যে যেদিন মানুষ যায় আর কি বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বা ডিউটি যেতে জয়েন করবে বা যে কোনো কাজেই যাক না কেন, তো সেই দিন তার জামা কাপড় ওয়াশ করতে নেই। তো আমি তারপর থেকে আর করি না, ও চলে যাওয়ার পরের দিন করি ম্যাক্সিমাম টাইম। আর যদি দেখি যে কাজে ব্যস্ত কোনো কিছু থাকি তখন হয়তো ও আসার আগে কোনো একদিন আমি কি ওয়াশ করে ফেলি। তো আজকে আর কি ভাবলাম যে সকাল থেকে আর কি সেরকম, মানে যেহেতু আর কি গ্রীষ্মকালের দিন অনেক ভোরে সকাল হয়ে যাচ্ছে আর ভোর ভোর উঠেও পড়ছি, রোজ সকালের দিকে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি সকালে ঘুম থেকে উঠে আগে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম অস্মির জামা কাপড়ের সাথে। তো এখন সব কিছু কাজ সেরে টেরে মোটামুটি 1-2 ঘন্টা মতো ভিজে গেছে, তো তারপরে আমি এখন ওয়াশ করতে এসেছি। কিন্তু আজকে আমি মানে আমাদের যে কলতলাটা রয়েছে তো সেখানেতে ওয়াশ করছি, পুকুর ঘাটে ওয়াশ করছি না। তার কারণ পুকুর ঘাটেতে আমার শাশুড়িমা কিছু একটা কাজ করছেন, তো নয় কিছু ওয়াশ করছেন নয় স্নান করছেন, মানে কিছু একটা উনি করছেন, তো উনি পুকুর ঘাটে রয়েছেন, তো সেই জন্য আমি ওখানে আর যাইনি। আমি এখানেতেই ওয়াশটা করে ফেলছি আর কি কলতলাতেই। কারণ আমার যেহেতু ছোট বাচ্চা রয়েছে তো ওর মুডের উপর আমাকে ডিপেন্ড করে কাজকর্ম করতে হয়। এই ভালো আছে খেলছে সবার সাথে, আবার এই কান্না জুড়ে যাবে আমাকে আর ছাড়বে না, আমার কোল থেকে নামতে চাইবে না। তো সেই জন্য যখন দেখি যে অস্মি একদম মুডে আছে, ভালো মুডে আছে, ও খেলছে ঘুরে বেড়াচ্ছে, তো চেষ্টা করি সেই সময়গুলোতে তাড়াহুড়ো করে কাজগুলো করে নেওয়ার। কখন কি করে বলা যায় না। তো একবার ভাবলাম যে একটু ওয়েট করি, মায়ের কাজটা হয়ে যাওয়ার পর মা যখন ঘাট থেকে উঠে চলে আসবে তখন আমি গিয়ে আর কি কাচাকুচি করে নেব। তারপরে দেখলাম যে না, আমাকে আর কি করে নিতেই হবে, কারণ অস্মি এই সময়তে খেলতে গেছে, তো সেই ফাঁকা কাজটা করতেই হবে। তো আমি চাইলেই মানে পুকুর ঘাটে গিয়ে মায়ের সাথে আমি কাজগুলো করে নিতে পারতাম, মানে উনি একদিকে করতেন আর আমি একদিকে করে নিতাম, যেহেতু ঘাটটা অনেকটাই বড়। কিন্তু সেটা আমি আগে করতাম, কিন্তু ইদানিং আমি এটাকে আমাকে করতে হয়েছে, মানে করতে বাধ্য করা হয়েছে একরকম বলতে পারো। কারণ তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। এই ঘটনাটা শেয়ার করার পর তোমাদের অনেকেই আছে যে কেন এই কথাগুলো তুমি বলো, তো এগুলো কথাগুলো বলা উচিত নয়। তো যে কাজগুলো করে, সে যে কাজগুলো আমার সাথে করছে বা করেছেন, তো সেই কাজগুলো কি উনি ঠিক করেছেন বা ওনারা ঠিক করেন? তো যখন ওনারা যে কাজগুলো করছেন বা করেন বা করেছেন, যখন তারা ঠিক করেনি, তাহলে সেই কাজগুলো সেই কথাগুলো মানে আমার সাথে ঘটে যেগুলো তো সত্য, আমি তো মিথ্যা করে কিছু বানিয়ে বলছি না যে এগুলো আমি বানিয়ে বলছি, যেগুলো ঘটেছে সেগুলো যদি আমি বলে থাকি তো আমার মনে হয় না এগুলো অন্যায় কিছু, কারণ যে কাজগুলো করেছে তার অন্যায়। আমি একবার দুপুরবেলার দিকে মা হয়তো ঘাটে কোনো কিছু বাসন টাসন কিছু ধুচ্ছিলেন, মানে কোনো কিছু একটা করছিলেন, আর দুপুরের দিকে আমারও অস্মির জামা কাপড় কাচার থাকে, ওয়াশ করার থাকে, তো উনি কিছু একটা করছিলেন, নয় কড়াই ধুচ্ছিলেন বা কোনো একটা কিছু করছিলেন, তো আর অস্মি এদিকে ঘুমের জন্য ছটফট করছিল। মানে ওকে জাস্ট খাইয়ে দিয়েছি, কিন্তু ওকে খাওয়ানোর পরেও তো মোটামুটি আমি 10-15 মিনিট গ্যাপ রাখার চেষ্টা করি, যে খাইয়েই সাথে সাথে শুইয়ে না দিতে, বা জলটাও আমি সাথে সাথে খাওয়াই না, তোমরা সেগুলো জানো। তো সেই জন্য আমি আর কি চেষ্টা করি যে একটু 10-15 মিনিট যদি একটু ওয়েট করা যায়। তো সেরকমের মধ্যে আর কি ওর সাথে খেলছিল, মানে ওর সাথে কেউ একজন খেলছিল, তো সেই ফাঁকে ভাবলাম যে অস্মির জামাগুলো আমি কি ওয়াশ করে নিয়ে চলে আসি। তো সেই ওয়াশ করতে আমি নেমেছিলাম, জাস্ট কয়েকটা মাত্র জামা কাপড় ছিল। এক সাইডে আমার শাশুড়ি মা ছিলেন আর এক সাইডে একদম
মানে আমি মানে মনটা আমার এটাই হচ্ছিলো, মানে বলে না মনের কথা সবসময় শুনতে হয়, আগে থেকে সাইন বা সিগন্যাল মন দিয়ে দেয়। তো আমার কেন জানি না মনে হচ্ছিলো যে কিছু বলতে পারেন। তো সেই জন্য আমি একদম সাইডে মানে যতটা কোণে থাকা যায় আর কি, তো তত কোণে গিয়ে আমি জামা কাপড়গুলো ওয়াশ করছিলাম। কিন্তু জল তো হয়তো মানে আমি অনেক চেষ্টা করেছি যাতে এক ফোঁটাও জল ওনার গায়েতে না লাগে, কিন্তু হয়তো মেবি কোনো কারণে হয়তো লেগে গিয়েছিলো জল। তো আমি সেটা খেয়াল করিনি, খেয়াল করলে হয়তো সে কাজটা আমি একদমই করতাম না, তো খেয়াল করিনি। তারপরে যখন আমি ওয়াশ টাশ করে নিয়ে চলে আসি, আর তখন আমাদের বাড়িতে আমার মাসি শাশুড়িরাও এসেছেন। তো সেই সময়তে আর কি এই ঘটনাটা ঘটে, কোনো একটা ওকেশন ছিল। তো আমি চলে আসি, তো তারপরে উনি এসে সবাইকে জনে জনে বলতে থাকেন, দেখো আমার শাড়িটা, আমার সায়াটা সব ভিজিয়ে দিল। ঠিক আছে, তো আমি তারপরে ভেবেছিলাম যে ঠিক আছে ভিজিয়ে দিল, উনি বলছেন এটা তো খুবই সামান্য একটা ঘটনা। তো এমন ভেজেনি যে ও একদম মানে ভিজে একদম স্নান করে গেছে এরকম না, হ্যাঁ হয়তো জল একটু লেগেছিল। তো তারপর সেই ঘটনাটার পর সেটা নিয়ে একটা বিচার সভা আমাদের বাড়িতে বসে, যে সুমনা নাকি আমাকে এই কাজটা করে আমি বিশাল বড় অন্যায় করে ফেলেছি, ওনার সায়া, ওনার শাড়ি এই সমস্ত কিছু আমি ভিজিয়ে দিয়েছি, মানে এমনটাই আমি ভিজিয়েছি যে বিশাল বড় অন্যায় হয়ে গেছে। এবং সেটা নাকি আমি যদি অস্বীকার করি যে না আমি ভেজাইনি বা জল লাগেনি, তো তার সাক্ষী স্বরূপ ওনার কোনো একটা বোন, তো সেই বোনও নাকি সাক্ষী দিতে পারে, যেহেতু উনি সেখানে উপস্থিত ছিলেন। তো এটা একটা বিশাল বড় একটা আমার অন্যায় হয়েছে, মানে এমনভাবেই পোট্রে করা হয়েছে। তো আমি জাস্ট অবাক হয়ে দাঁড়িয়ে শুনছিলাম যে এই একটা তুচ্ছ ঘটনা, সেটা ওনার কাছে বিশাল বড়। তো ঠিক আছে, বিশাল বড় হতেই পারে ওনার কাছে। তো তারপর তোমাদের দাদাভাই আমাকে এই কথাটা বলেছে যে যখন আমার শাশুড়ি মা ঘাটে থাকবেন তখন আমি যেন ঘাটেতে না নামি, তাতে আমার হাজার কাজই থাক, দরকার পড়লে আমি রাত্রে কাজ করব, অস্মিকে রাত্রে ঘুম পাড়ানোর পর, কিন্তু মানে উনি যদি ঘাটে থাকেন আমি যেন ঘাটেতে না নামি। তো সেটাই হয়, ওর মানে এখন যদি উনি ঘাটে নামেন তো আমি আর ঘাটেতে নামি না, সে আমার হাজার কাজই থাক না কেন। তো তোমাদের দাদাভাই আর কি বলে যে আমার জল খরচা হোক, জল নষ্ট হোক, তবু তুমি এখানেতেই করো, আমার ঘরে শান্তি চাই। তো সেই থেকে আর কি তোমাদের দাদাভাইয়ের কথা মতো তো আমি আর ঘাটে নামি না উনি থাকলে। তো উনি যেহেতু এখন রয়েছেন, তো সেই জন্য আমি আর ঘাটে যাইনি, কারণ অশান্তির থেকে শান্তিপ্রিয় মানুষ আমি এবং তোমাদের দাদাভাই দুজনই, যে কাজে শান্তি থাকবে বা যেটা করলে শান্তি থাকবে সেটাই আমরা দুজন বরাবর করে আসার চেষ্টা করেছি আজ পর্যন্ত, মানে বিয়ের পরের দিন থেকে বলতে পারো, বিয়ে পর্যন্ত। ঠিক আছে, একটা মেয়ে মজা করে, একটা ছেলেও মজা করে, মজা হই হুল্লোড় নাচানাচি করে বিয়ে হয়, কিন্তু বিয়ে জিনিসটা কি সেটা বিয়ের ওই রিসেপশনের পরের দিন থেকেই শুরু হয়। সেটা আর কি আমি হাড়ে হাড়ে মানে প্রতি পদে পদে আর কি বুঝতে পারি আজও পর্যন্ত। তো যাই হোক, চলো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে, তোমাদের সাথে একটা আমার লাইফের ইনসিডেন্ট শেয়ার করতে করতে, এরকম যে কত আমার জীবনে ছোটো ছোটো ঘটনা আছে, শুনলে অনেকের হাসি পাবে, আবার অবাকও লাগবে। যেমন আমার যেমন হাসি এখন, যেমন হাসিও পায়, কিন্তু তখন সেই সময় অবাক লাগে, যে আমি জাস্ট অবাক হয়ে যাই, স্পেল বাউন্ড হয়ে যাই, মানে আমার মুখ থেকে মানে স্পিচলেস বলে না, সেরকম স্পিচলেস হয়ে যায়, যে এটা আবার কোনো কথা, এটা আবার কোনো মানে এইটা আর কি কোনো মানে বিচার সভা বসানোর মতো জিনিস, মানে সত্যি আমি জাস্ট অবাক হয়ে যায়। আর আমি কোথায় ওয়াশ করি, তো ছাড়ো সেসব কথা। এই দেখো আমার জামা কাপড়গুলো সব কিছু ওয়াশ করা হয়ে গেল, অশ্মি দুটো একটা কাঁথাও ছিল এর সাথে। তো ওয়াশ করার পর আর তারপরে আমি আর যেহেতু আর কি এখানেতেই ওয়াশটা করেছি, তো সেই জন্য দুবার করে জল টল বোলানোর কোনো কিছু জায়গা নেই, কারণ ঘাটে বা পুকুর ঘাটে আমি ওয়াশ করার পর আবার কলে নিয়ে এসে ভালো করে জল বুলিয়ে নিই, মানে জলে আরেকবার করে ওয়াশ করে নিই। তো সেই সবের তো কোনো ব্যাপার রইলো না, আমার কাজটা আরও ইজি হয়ে গেল। আর জানো তো তোমাদের দাদাভাই একদম জল নষ্ট করা জিনিসটা একদম সহ্য করতে পারে না, যদি এতটুকু জলও যদি থাকে, মানে দেখলে তোমাদের হাসি পাবে, মানে এটাই উচিত, হাসি পাওয়ার কথা নয়, তবুও সেই মানে এতটুকু যদি জল বেঁচে থাকে সেই সমস্ত জলগুলোকে নিয়ে বলবে আগে গাছের গোড়ায় দিয়ে দাও, গাছেরাও জল পেলো আর জলটাও নষ্ট হলো না। তো সেটা আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে যতটা জল নষ্ট হয়েছে, বাকি যতটুকু জল রয়েছে ততটুকু নিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিই, ততটুকু গাছের গোড়ায় দিয়ে দিলাম। তারপরে এই যে সব জামা কাপড় নিয়ে ছাদে এলাম। আর এখন তো আমাদের ক্যামেরাতে অতটা রোদ মনে হচ্ছে না, কারণ মানে ক্যামেরাতে অতটা বোঝা যায় না, কিন্তু সত্যি ভীষণ রোদ, এই কয়েকদিন ধরে যা রোদ উঠছে, মানে সে মাথা জ্বলিয়ে দেওয়া বলে তো ঠিক সেরকম।
তো কিছু করার নেই, জামা কাপড়গুলো আর কি তাড়াতাড়ি করে মিলে দিলাম, কারণ যত তাড়াতাড়ি মিলে দেবো তত তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো এই যে দেখো সমস্ত মানে অশ্মির বাবার জামা কাপড়ই মেনলি তোমাদেরকে বললাম, আর আমার একটা লেগিংসও ছিল সাদা রঙের, যেটা আমি ইউজুয়ালি পরে থাকি সবসময়ই। তো সেই লেগিংসটা এবং অশ্মির কিছু জামা কাপড় এবং তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় সব সুন্দর করে আমি একদম ছাদেতে মিলে দিলাম। এই যে ছাদ থেকে এসে আমার অবস্থা, মানে মুখ চোখ দেখতে পাচ্ছ। ছাদে গেলে আমার এই গ্রীষ্মকালে, শীতকালটাতে আমার অত কষ্ট হয় না, কিন্তু এই গ্রীষ্মকালে আমার যে এত কষ্ট হয়। আর তোমরা যারা বলো, যে অনেকেই বলে আমার গ্রীষ্মকাল খুব ভালো লাগে, খুব ভালো লাগে, আমার না শুধুমাত্র তাদেরকে আবার দেখতে ইচ্ছে করে, যে কে বলে ভাই যে তার গ্রীষ্মকাল পছন্দ। আমার তো ভীষণ কষ্ট হয় ছাদ থেকে এসে, সেই একদম ঘেমে নিয়ে একাকার। তো তারপরে চুলটা করে নিলাম, কারণ আগের দিন রাত্রেবেলায় আমি খুব সুন্দর করে চুলটাকে পরিপাটি করে বেঁধে বিনুনি করে শুয়েছিলাম। এই যে বিনুনি করে শোয়ার পর চুলটা কি সুন্দর কার্লি কার্লি হয়ে যায়, একটু ওয়েভি ওয়েভি ব্যাপার থাকে। যদিও আমার চুলটা স্ট্রেট না, একটু ওয়েভি একটা ব্যাপার আছে, খুব কার্লি না, কিন্তু একটা হালকা ওয়েভি ঢেউ খেলানোর একটা ব্যাপার আছে। তো এই যে সাবান ছিল না, মানে বাথরুমেতে সাবান একদম শেষ হয়ে গেছিলো, তো একটা সাবান বার করে আবার রেখে দিলাম। আর আমি স্নান টান করে চলে এলাম। কী যে শান্তি স্নান করে! এই গ্রীষ্মকালের দিনে আমাকে যদি বলে দিনে 10 বার স্নান করতে, আমি সময় পেলে দিনে 10 বারই স্নান করবো, সে আমার শরীর খারাপই হোক আর যাই হোক। এত ভালো লাগে, মানে কী যে শান্তি, কী যে শান্তি, উফ। তারপরে এই যে আমার সানস্ক্রিনটা একদম ফুরিয়ে এসেছে। একটা অনলাইনে অর্ডার করা হয়েছে, জানি না সেটা কবে আসবে, তো দেখা যাক। তবে এতদিন আমি মামা আর্থের ইউজ করছি, এরপরে আমি যেটা ইউজ করব সেটা আমি কখনো ইউজ করিনি, তো জাস্ট একটু ট্রাই করে দেখতে চাই যে সেটা ভালো হয় কি হয় না। যদি ভালো হয় তাহলে ওটা ইউজ করব, কারণ মামা আর্থেরটা যথেষ্ট এক্সপেন্সিভ। আর এই যে গ্রীষ্মকাল তো পড়ে গেছে, এখন তো সানস্ক্রিন ছাড়া চলবেই না। তো যতটুকু আছে ও একটুখানি ঝেড়ে টেড়ে নিয়ে আর কি ওই একটু মেখে নিলাম। তো তার মধ্যে আবার অশ্মি রানিও চলে এসেছে। আমার এত বড় চুল হওয়ার কারণে আমি প্রত্যেক দিন কিন্তু মানে চুলে জল দিতাম না, চুল একদম ভেজাতাম না, ওই যে চুল শুকাবে না এই ভয়েতে। কিন্তু এখন যেহেতু অশ্মি ছোট, আর অশ্মি রাত দিন, মানে ওর তো তোমাদেরকে বলি যে গরম ঠান্ডা ওই সমস্ত কিছু লাগে না, রোদ টোদ ওর কিছু লাগে না, ও দৌড়াদৌড়ি করতেই থাকে। তো ওর পিছনে ছুটতে ছুটতে আর কি আমারও চুল শুকিয়ে যাবে। আর যদি মাথায় জল না দিই আমার এত মাথা ব্যথা হয়, মানে এই যে কি মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে আমি জানি না, ভগবান যে এর থেকে আমাকে কবে রেহাই দেবে তাও জানি না। তো এই যে ভীষণ রকমের একটা জ্বালা, তো কিছু করার নেই। তো সেই জন্য মানে নিজেকে ঠান্ডা রাখার জন্য, তো শরীরকে ঠান্ডা রাখার জন্য মাথায় জল এখন আমি এভরিডে দিচ্ছি। মাথার চুল শোকাক বা না শোকাক, মাথায় আমাকে জল দিতেই হবে, নাহলে আমি একদম থাকতে পারবো না। তো এইরকম করে করে না শুকিয়ে আজ আমার এই অবস্থা, মানে ঠান্ডা গরম লেগে জ্বর টর হয়ে একদম যাচ্ছে তাই অবস্থা। যদিও এখন আমি একটু ঠিক আছি। তারপরে যে চলে এলাম রান্নাঘরে, সবজি কাটতে হবে। তো আজকে যে রান্নাগুলো হবে, তো ভাবলাম যে সেই রান্নাগুলো, যে সবজিগুলো হবে, তো প্রথমে যে সবজিটা আমি করব, তো সেই সবজিটার আগে ভাবলাম যে তাড়াতাড়ি করে মানে কেটে নিই আর কি। তো মাকে আর কি জিজ্ঞাসা করলাম কি রান্না হবে, তো মা আমাকে বললো যে এই রান্নাটা হবে, তো সেরকম মতোই আর কি রান্না করব। তো আজকে আমাদের এই সময়তে না প্রচুর কাঁচকলা হচ্ছে গাছেতে, অনেক হয়েছে অনেক। তো সেই গাছের কাঁচকলা দিয়ে, আর চাষেরও আলু, মানে আলুটাও আর কি আমাদের বাড়ির চাষের, কারণ আমার শ্বশুরমশাই চাষবাস করেন। তো সেই জন্য মানে আর কি আমার শাশুড়িমা বললেন যে এই কাঁচা কলা দিয়ে আর আলু দিয়ে এই সমস্ত কিছু দিয়ে আর কি একটা তরকারি হবে। তো আমি দেখিয়ে কাটছিলাম যে কতটা বড় টুকরো করব, বা এইভাবে কাটবো নাকি কিভাবে কাটবো, কারণ সবারই একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। তো উনি আমাকে বলে দিচ্ছিলেন, মানে আমি যেভাবে দেখাচ্ছিলাম জিজ্ঞাসা করছিলাম, তো উনি আমাকে সেটাই আর কি বলে দিয়েছিলেন যে হ্যাঁ এত বড় বা এতটুকু এই সমস্ত কিছু করতে। তো কাঁচা কলা যে জলটাতে আর কেটে রাখবো, তো উনি বললেন একটু হলুদ দিয়ে রাখতে। তো এটা আমি জানতাম কিন্তু ভুলে গিয়েছিলাম। তো উনি বলার পর সাথে সাথে আর কি আমি দিয়ে দিলাম। তারপরে এই যে তাড়াতাড়ি করে সবজিটা কাটতে বসেছি, কারণ অশ্মি এখন খেলতে গেছে, মানে এই এসেছিল আবার চলে গেছে। তো যতক্ষণ ফাঁকে থাকে আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি করে যতটা সম্ভব কাজ করে নিয়ে। তো এই যে এখন তাড়াতাড়ি করে এই সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি, একদিকে আমি কেটে নিচ্ছি, আর একদিকে আমার শাশুড়ি মা যে সবজি এরপরও মানে এই একটা তরকারি তো আর হবে না, অন্যান্য তরকারিও হবে, তো সেইগুলো আর কি উনি একদিকে কেটে নিচ্ছেন। তো আমি বললাম যে কাটতে হবে না, কিন্তু উনি বললেন যে উনি বসে থাকবেন, তো উনিও কাটবেন। তো ঠিক আছে, দুজনে মিলে এখানে আমার সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিলাম। তারপর দেখলাম যে এখনও কারেন্ট রয়েছে, তো সেই জন্য ভাবলাম যে উনি একদিকে যখন সবজিটা কাটছেন কাটুন, আমি আগে তাড়াতাড়ি করে মশলাটার পেস্টটা মানে মশলাটা বেটে নিই, কারণ কখন কারেন্ট থাকবে না। আর ইদানিং এত লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে আর কি মশলাটা বেটে নিলাম।
বাড়ি এসো। আমি রান্নাঘর থেকেই শুনতে পাচ্ছিলাম ওনার এই সমস্ত কায়দা কৌশল, ওনার গলার আওয়াজ। সেজন্য ছুটে এসে দেখলাম যে উনি ওখানে বসে বসে বালি নিয়ে খেলা করছেন। তো ওনাকে বললাম চলে এসো, বাড়ি চলে এসো। তো তারপর দেখলাম বলা মাত্রই টুকটুক করে আর কি বাড়ি ফিরলো। এই যে আমি এখন কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি। তোমরা অনেকেই বলো আমার রান্নার ভিডিও দেখতে, তোমরা অনেকেই ভালোবাসো। আজকে আমি একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে ডেলি বেসিসে যেমন করে রান্না বান্না হয় তো সেইভাবেই করব। আজকে আমাদের বাড়িতে হচ্ছে ঢেঁড়স আর আলু, বেগুন, কাঁচকলা এই সমস্ত দিয়ে একটা ঝোল, যেটা আমি আর কি বানাচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে ঢেঁড়সটাকে এবং বেগুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলাদা আলাদা করেও ভাজা যায়, মানে ঢেঁড়স আলাদা বেগুন আলাদা এভাবেও ভাজা যায়, অনেকে তাই করে, কিন্তু আমার মনে হয় প্রয়োজন নেই। কারণ যেহেতু যখন তরকারিতে ঢেঁড়সটা আর বেগুনটা যখন দেবো তখন দুটো একসাথেই দেবো, তো সেই জন্য কোনো অসুবিধা নেই। সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আর কি ভেজে নিচ্ছি ব্যাপারটা। তোমাদের কি মনে আছে, আমি জানি না কতজনের মনে আছে, আমার জীবনের প্রথম শ্বশুরবাড়িতে রান্না, মানে একা, তখন আমার শাশুড়ি মা বাড়িতে ছিলেন না। আমার এক মাস শ্বশুরই তো বলে নাকি, আমি ভুল বললে আমাকে ক্ষমা করে দিও আর আমাকে একটু ঠিকটা ধরিয়ে দিও, মানে অশ্মির বাবার মেসোমশাই, তো উনি মারা গিয়েছেন, তো সেই জন্য সেখানেতে আমার শাশুড়ি মা চলে গিয়েছিলেন 28 দিন, মানে তখনও আমার 1 মাস বিয়ে হয়নি, মানে অষ্টমঙ্গলা করে এসেছি, তারপরে লকডাউন পড়ে যায় সেই সময়তে। মানে আমার কতদিন বিয়ে হয়েছে, খুব বেশি হলে 10 থেকে 15 দিন বিয়ে হয়েছে। তো তারপরই পাক্কা 28 দিন আমি এই সংসারটাকে একা চালিয়েছিলাম। মানে যে মেয়েটা কোনো কিচ্ছু করতে পারে না, সংসারের জানে না, সেই মেয়েটার কাঁধে 10-15 দিনের পর পুরো সংসারটা, রান্না বান্না থেকে মানে বাড়ির A to Z কাজকর্ম, একদম সকালে দুয়ারে নাতা দেওয়া, গোবর দেওয়া থেকে রাত্রে সমস্ত কিছু চাবি দেওয়া পর্যন্ত, এভরিথিং, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটা আমি করেছি। তো তার রেজাল্ট, মানে তার যে আমি কি বলবো, ফলাফলও আমি খুব ভালো রকমই পেয়েছিলাম। মানে এত সুন্দর করে এত ভালোবেসে সংসারটা আমি করেছিলাম, কিন্তু তার পরিবর্তে যে আমি এরকম ফল পাবো আমি কখনোই আশা করিনি। তবে এটার জন্য আমি এখন এই মুহূর্তে নিজেকেই দায়ী করি, কারণ সেই মুহূর্তে আমাকে অনেকেই ওয়ার্ন করেছিল, আমাকে বলেছিল এরকম করিস না, এভাবে এতটা মানে এঙ্গেজ হয়ে পড়িস না শুরু থেকেই। তার কারণ এরকমও হয়, কারণ তুই একভাবে করিস আর একভাবে আর অন্যজন বোঝে আর কি। আমি আশা করি বোঝাতে পারছি কি পারছি না আমি জানি না। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে আর কি। সেই ঢ্যাঁড়স আলুর তরকারি করেছিলাম মাকে ফোন করে, আর ঢ্যাঁড়সগুলো ভাজা করেছিলাম। যখন ভাজছিলাম একদম ভাজা হয়নি, জাস্ট তেলে দিয়েছিলাম, নাড়াচাড়া করে তুলে নিয়েছিলাম, মানে কাঁচা কাঁচাই ছিল। সেটা আমার এখনও মানে ওই ভিডিওটা আমার এখানে কাকি শাশুড়িরা দেখেন, তো আমাকে দেখলেই আর কি ঢ্যাঁড়স আলুর নাম করলেই, তরকারিটার নাম করলেই আমাকে ওইগুলোই বলে যে সুমনা রান্না করেছিল, ভিডিও করেছিল, তো সেখানে তো সুমনা ঢ্যাঁড়সগুলো কাঁচা কাঁচাভাবে ভেজেছিল, ওই দিয়ে রান্না করেছিল। আর সেখান থেকে আজকে আমি এই রাঁধুনি হয়েছি। এখন মোটামুটি রান্নাটা আমি ভালোই। সুমনা বকবক করতে শুরু করলে তো বকবক থামায় না। তো যাই হোক, বকবক করতে করতে রান্নাটা আমার অনেক দূরে গিয়ে গেছে। তো কাঁচা কলা, আলু এই সমস্ত কিছু দিয়ে মানে ভাজতে দিয়ে, তারপর নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওই জিরে এবং ধনের গুঁড়ো। তো ডাস্ট করে রাখি আমরা বাড়িতেই, তো এটা হোমমেড। তো ওই গুঁড়োটা আর কি দিয়ে দিই। তো তারপরে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, না সরি আদা তো দিইনি, কারণ কাঁচা কলা তরকারিতে আদা দেওয়া না, ওই পেঁয়াজ এবং রসুন একটুখানি পেস্ট করেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো এরপর মশলার সাথে আলু কাঁচকলা ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ যত কষাবে তত রান্নার টেস্ট বাড়বে, এটা আমার মায়ের বক্তব্য, তাই করি, খুব সুন্দর করে কষাই। তার আগে একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম, যেটা আমি আগে দিতে ভুলে গেছি, এখন দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে আর কি শুকনো হয়ে যাবার পর পরিমাণ মতো জল দিলাম। তো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। প্রথমে ফুল ফ্লেমেতেই দিই, তারপর যখন ফুটে যায় তখন মানে ওই বাবেল যখন চলে আসে, তারপর আমি একদম গ্যাসটাকে কমিয়ে দিই। তো সবসময় আমার মা একটা কথা বলে যে হাই ফ্লেমে রান্না করলে রান্নার টেস্ট অতটা ভালো হয় না, কিন্তু একদম গ্যাস লো দিয়ে যে রান্নাটা করা হয় তো সেই রান্নার টেস্ট নাকি ভালো হয়, আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, আর জলটাও একদম ফুটে ফুটে মরে যায় না। তো সেই জিনিসটাকেও আর কি আমি ফলো করি। তো এই যে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিলাম, আর এই যে অশ্মি রানী এসে গেছে, তোমাদেরকে বললাম, এসে আর কি ওর মতো খেলা শুরু করে দিয়েছে।
তো অস্মি বড় হচ্ছে এখন, মানে উৎপাত দুষ্টুমি যে কী হারে বেড়েছে, কিন্তু মাঝে মাঝে আবার নিজে নিজেও খেলে। তো নিজে নিজে খেলার সংখ্যাটা সময়টা একেবারেই কম। ওদিকেও ওইভাবে খেলছে, তো সেই ফাঁকে ভাবলাম যে এদিকে যখন আমার তরকারিটা বসিয়েছি একটু সময়ও লাগবে একটু সিদ্ধ হতে, তো কারণ কাঁচা কলা সিদ্ধ হতেও একটু বেশ সময় লাগে আর আলু সিদ্ধ হতেও বেশ সময় লাগে। তো এদিকে যখন সিদ্ধ হচ্ছে তো সেই জন্য আমি এদিকে অস্মির ফলটাও কেটে নিচ্ছি। আজকে অস্মিকে একটা বেশ বড় সাইজের একটা আপেল দেবো। তো প্রথমে ভাবছিলাম কি যে আপেলটাও খেতে পারবে এত বড়, তারপর দেখলাম যে না, পরে খেয়ে নিয়েছিল, যেটা তোমরা পরে দেখতে পাবে। তো একটা আপেল দেবো আর তার সাথে তো একটা অরেঞ্জ মানে মৌসুমি লেবু তো থাকি। তো আপেলটা আর কি কেটে নিলাম, কেটে এবার অস্মিকে খাওয়াতে বসাচ্ছি। এই খাওয়ানো নিয়ে যে কি যুদ্ধ! প্রথমে ওকে দিলাম যে না ঠিক আছে তুমি নিজে নিজে খাও, তো প্রথমেটা নিজে নিজে খাচ্ছিল, তো তারপর আর নিজে নিজে খাবে না। তারপর ভাবলাম যে চলো ওকে আর মানে ওর হাতে যদি ওকে নিজেকে খেতে দিই তাহলে ও আর খাবে না। তখন আমি আবার কী করলাম, নিজের হাতে গিয়ে বসিয়ে সুন্দর করে খাইয়ে দিলাম। আর এই যে খাওয়াচ্ছি না যুদ্ধ করছি, কেউ শুয়ে পড়ছে, বসে থাকছে, মানে খেতে খেতে কত রকমই না কাণ্ড। চলো তাহলে আজকের ভিডিওটি এখানেতেই শেষ করলাম, বেশ বড় লম্বা হয়ে গেছে। তো আবার পরে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।